আমাদের আজকের গল্প। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। কলমে মিঠু রায় চক্রবর্তী। আজ হঠাৎ করেই টিফিনের পর স্কুল ছুটি হয়ে গেল। হঠাৎ পাওয়া এই ছুটিতে ভীষণ খুশি মাধবী, তুলিকা, সোহিনী, অর্চনারা। সবাই মিলে স্টাফ রুমে হৈ হৈ করে উঠল। চলো সবাই সামনে শপিং মলটাতে যাই, ঘোরাঘুরি করব, টুকটাক কেনাকাটা করব, সবাই মিলে একসঙ্গে খাবো আর দেদার আড্ডা দেব। ভীষণ মজা হবে। ও দেবযানী দি, সংযুক্তা দি, সোমজা দি, রুমা দি, চলো তোমরাও চলো, সবাই একসাথেই যাব। ছোটদের অনুরোধে বড়রাও সব তালে তাল মেলায়। শপিং মলে ঘোরাঘুরির পর সবাই ফুড কোর্টে যায় খাবার খেতে। সেখানে টেবিলে বসার পর হঠাৎ সংযুক্তা রুমাকে ঠেলা দিয়ে দূরের কোণার টেবিলটার দিকে ইশারা করে। রুমাদি, এই রুমাদি, দেখো ওই কোণার টেবিলে ওটা অর্ণা না? সংযুক্তার কথা শুনে রুমা তাকিয়ে দেখে, হ্যাঁ ওটা অর্ণাই তো মনে হচ্ছে। যদিও তাদের টেবিলের দিকে পিছন করে বসেছে, তবুও নিজের মেয়েকে সে চিনতে পারবে না? অর্ণার সামনে তাদের দিকে মুখ করে একজন কালো লম্বা ব্যক্তি হেসে হেসে অর্ণার সঙ্গে কথা বলছে আর আইসক্রিম খাচ্ছে। এইটা দেখেই মাথাটা ঘুরে যায় রুমার। পাশের থেকে তখন অর্চনা বলছে, কে গো রুমাদি, চেনো লোকটাকে? অর্ণার থেকে তো বেশ বয়স আছে বলেই মনে হচ্ছে, তারপর আবার গায়ের রংটা কি কালো। অর্ণার প্রেমিক প্রেমিক নয় তো? অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রুমা বলে, আমি কিছু জানি না রে অর্চনা, আর এই লোকটাকে কখনো দেখিনি। কিন্তু অর্ণা এখানে কি করছে? ওর তো এখন কলেজে থাকার কথা। কলেজ বের হওয়ার সময় তো বলে গেল আজ স্পেশাল অনার্সের ক্লাস আছে, ফিরতে দেরি হবে। কি করি বলতো তোরা? চুলের মুঠি ধরে অর্ণাকে এখান থেকে তুলে নিয়ে যাব? তুলিকা বলে, না না রুমাদি, এখন কিছু বলো না, চুপচাপ দেখে যাও। বাড়িতে গিয়ে একদম নর্মালভাবেই অর্ণার কাছে বিষয়টা জানতে চাইবে। হ্যাঁ রুমা, মনে হয় অর্ণা প্রেমে পড়েছে। এই বয়সটাই তো আবেগের বয়স। ভালোভাবে বন্ধুর মতো ওর কাছ থেকে সবটা জানতে চেষ্টা করিস। মারপিট করে কিছু হবে না, এমনিতেই তোকে যা ভয় করে মেয়েটা। সোমজা বলে, হ্যাঁ রুমাদি, বকাবকি করলে আবার এখনকার ছেলেমেয়েরা সব টপাটপ আত্মহত্যা করছে। আর আমাদের অর্ণা তো ভীষণ সভ্য, ভদ্র, নম্র ও অত্যন্ত মেধাবী একটা মেয়ে। বিষয়টা খুব নরম হাতেই হ্যান্ডেল করো তুমি। অর্চনা বলে, আবার আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে রুমা, হয়তো এমনি দেখা করতেই এসেছে, পরিচিত কেউ হবে। তুই এখনই বেশি কিছু ভেবে বসিস না। সংযুক্তা বলে, দূরের টেবিল থেকে রুমা ও তার সহকর্মীরা সবাই লক্ষ্য করে আইসক্রিম খাওয়ার পর হাসি মুখে লোকটির সঙ্গে ফুডকোর্টের বাইরে বেরিয়ে যাচ্ছে অর্ণা। আর বসে থাকতে পারে না রুমা, নিজের স্থূল শরীরটা নিয়ে হাঁপাতে হাঁপাতে ওদের পিছু নেয়। রুমার সাথে অর্চনা ও তুলিকাও দ্রুত উঠে আসে। শপিং মলের বাইরে বেরিয়ে ওরা দেখে অর্ণা হাসতে হাসতে লোকটার বাইকের পিছনে এক হাত লোকটার কোমর ধরে জড়িয়ে বসেছে। রুমার মুখের সামনে এক রাশ কালো ধোয়া ছেড়ে বাইক আরোহী অর্ণাকে নিয়ে বেরিয়ে যায়। শপিং মলের গেটের ধুলোর উপর হতাশভাবে বসে পড়ল রুমা। দেখলি দেখলি তুলি, অর্চনা, মেয়েটা আমার এই কেলে কুৎসিত লোকটার সঙ্গে ফেসেছে। আমার অমন মেধাবী মেয়েটার যে কি হবে। অসহায় শোনালো রুমার গলা। শপিং মলের দারোয়ান তাকে ওভাবে মাটিতে বসে থাকতে দেখে ছুটে এসেছে। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তাকে আশ্বস্ত করে ঝেড়ে পড়ে উঠে দাঁড়ায় রুমা। না না ভাই, আমি ঠিক আছি। পরে তুলিকা ও অর্চনাকে বলে, তোরা যা, আমি আর উপরে যাব না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। চিন্তা করিস না, আমি ঠিক আছি।
তাদের আশ্বস্ত করে একটা ট্যাক্সি ধরে বাড়িতে পৌঁছায় সে। বিকেল 4:30 নাগাদ স্কুল থেকে ফিরে অর্ণার বাবা সোমশুভ্র বাবু। তিনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। বাড়িতে এসে তিনি দেখেন তার স্ত্রী রুমা চুপচাপ সোফায় বসে আছে। কি গো, আজ তুমি তাড়াতাড়ি ফিরলে নাকি? শরীর টরীর খারাপ নয় তো? গম্ভীরভাবে রুমা বলে, 4:30 বেজে গেল, অর্ণা এখনো কলেজ থেকে ফেরেনি। জুতো খুলে সোফায় বসে সোমশুভ্র বাবু বলেন, হ্যাঁ, আজ ওর ফিরতে একটু দেরি হবে। কলেজের পর একেবারে সলিল স্যারের টিউশন সেরেই ফিরবে, আমাকে বলে গেছে। এবার আর স্থির থাকতে পারে না রুমা, চিৎকার করে ওঠে, হ্যাঁ, করছে তোমার মেয়ে স্পেশাল ক্লাস, স্পেশাল টিউশন। একটা কেলে কুৎসিত ধেড়ে লোকের বাইকের পিছনে চেপে তার কোমর জড়িয়ে উড়ে বেড়াচ্ছে তোমার মেয়ে। প্রেম করছেন তিনি, প্রেম। আজ আসুক একবার, দেখাচ্ছি ওর প্রেম করা। অবাক বিস্ময় সোমশুভ্রবাবু বলেন, যা, তা আবার হয় নাকি? আমাদের অর্ণা প্রেম করছে আর আমি জানি না? মুহূর্তেই দপ করে জ্বলে ওঠে রুমা। হে ভগবান, এ কোন লোকের সঙ্গে আমি ঘর সংসার করছি? বলি, মেয়ে প্রেম করছে তা বাপকে বলে করবে নাকি? তুমি যখন প্রেম করেছিলে, বলি তোমার বাবা মাকে বলে করেছিলে? মায়ের ভয় তো ফোনে কথাটাও ঠিকমতো বলতে না, শুধু রাখছি রাখছি করতে। সারা জীবন মায়ের ভেড়া হয়েই কাল কাটালে, আমার হয়েছে যত জ্বালা। আহা আহা, রুমা, আমার স্বর্গতা মাতৃদেবীকে নিয়ে আবার টানাটানি কেন? প্রসঙ্গে ফিরে এসো। অর্ণা প্রেম করছে, সে তো ভালো কথা, এটাই তো প্রেমের বয়স। যাক, আমার চুপচাপ মেয়েটা তাহলে কলেজে উঠে একটু স্মার্ট হয়েছে। বলেই স্ত্রীর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেন সোমশুভ্রবাবু। চশমাটা মাথায় তুলে বড় বড় চোখে স্বামীর দিকে তাকায় রুমা। সোমশুভ্রবাবু বুঝতে পারেন হাত থেকে লুজ বল বেরিয়ে গেছে, এক্ষুনি আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে। বলি, কেমন বাপ তুমি? হ্যাঁ, মেয়ে একটা কেলে কুৎসিত বয়স্ক লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর তুমি নিশ্চিন্তে সোফায় বসে পা দোলাচ্ছ, আবার তোমার হাসিও পাচ্ছে। তোমাকে কে মাস্টারের চাকরিটা দিয়েছিল বলো তো? মাস্টারের কোনো লক্ষণ তো তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। উঠতে পা দোলানোটা বন্ধ করে সোজা হয়ে সোফায় বসার চেষ্টা করেন সোমবাবু। মুখটা গম্ভীর করে কিছু একটা বলতে যান, কিন্তু কথাগুলো গলায় এসে আটকে যায়। কেন যে এত ভয় করে রুমাকে কে জানে। নিজেকেই খুব বিরক্ত লাগে তার। শান্ত শিষ্ট নির্বিবাদী মানুষ তিনি। জীবনের প্রথম ভাগ মায়ের ভয় ও বিয়ের পরবর্তী জীবন রুমার ভয়ে ভয়ে কেটে গেল। মা ছিলেন তাদের 51বর্তী সংসারের বড় বউ, প্রচণ্ড রাশভারী মহিলা। তাকে পরিবারের সবাই, এমনকি তার বাবাও সমঝেই চলতেন। আর তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমান স্ত্রী রুমা একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কেমিস্ট্রির শিক্ষিকা। নামেই রসায়নের শিক্ষিকা, কিন্তু আদ্যন্ত রসকসীন একজন জাজ্জেল মহিলা। বাড়িতেও সবসময় তার মেয়ে অর্ণার উপর দিদিমণিগিরি চালাচ্ছে। বিয়ের পর কিছুদিন মধুচন্দ্রিমার ঘোরেই ছিলেন তিনি। তারপর ঘোর কাটলে পুরো সংসারটা রুমার মাস্টারির দায়িত্বে ছেড়ে দিয়ে গণিত বইয়ের পাতায় মুখ লুকিয়েছেন তিনি। যখনই রুমার বাজখাই গলা শোনা যেত, তিনি স্টাডি রুমে গিয়ে অঙ্কের গভীর ইকুয়েশন সলভ করতেই ব্যস্ত হয়ে পড়তেন। একটু বুদ্ধি হওয়ার পর থেকেই মেয়ে অর্ণাও বাবার পদাঙ্ক অনুসরণ করত। রুমা চিৎকার চেঁচামেচি জুড়লেই দুজনে মুখের সামনে খাতা বই খুলে অঙ্ক করতেই ব্যস্ত থাকত। বাবা মেয়েকে পড়াশোনা করতে দেখে সাময়িক চেঁচামেচি থামাতো রুমা। এভাবেই তাদের বাবা মেয়ের মধ্যে একটা সুস্থ সুন্দর ভালোবাসার ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বাবার সঙ্গে থেকেই গণিতকে ভালোবাসতে আরম্ভ করে অর্ণা। তাই উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো রেজাল্ট করার পরও ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না পড়ে গণিতেই অনার্স করছে সে। ইচ্ছে আছে ভবিষ্যতে গণিতে এমএসসি করে রিসার্চ করার। মেয়ের ব্যাপারে এতটাই জানতেন সোমশুভ্র বাবু,
কিন্তু তার মেধাবী অর্ণা কবে যে গণিতকে ভালোবাসতে ছেড়ে দিয়ে একটি কেলে কুৎসিত ধেড়ে লোকের প্রেমে পড়েছে, তাকে ভালোবাসতে শিখেছে, এটা জেনে অবাক হয়ে যান তিনি। তার ছোট্ট মেয়েটা কবে এত বড় হলো? আবার পরক্ষণেই ভীষণ ভয় পান তিনি। তার সহজ সরল সাদাসিধে মেয়েটা কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ল না তো? এতক্ষণ রুমার সঙ্গে হাসি মুখে মজা করলেও বিষয়টির গভীরতা অনুধাবন করে চিন্তাক্লিষ্ট হয়ে যান তিনি। চিন্তান্বিত গলায় বলেন, আমি বলছি কি রুমা, মেয়েটাকে প্রথমেই বকাবকি করো না। অর্ণা তো তোমাকে জমের মতো ভয় পায়। তাই বিষয়টা কি হয়েছে আমাকে ভালো করে আগে বলো। আমি মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে ধীরে সুস্থে সব জানতে চাইব। ঠিক এই কথাটাই তার সহকর্মীরা, বোনেরা সবাই তাকে বুঝিয়েছে। তাই একটা গভীর শ্বাস ফেলে শপিং মলের পুরো ঘটনাটা সব অর্ণার বাবাকেই খুলে বলে সে। শেষে বলে, জানো, মেয়েটা আমার মুখের উপরে ধোঁয়া উড়িয়ে চলে গেল। বলো কি, অর্ণা আমাদের সিগারেট খেতে শিখেছে নাকি? চমকে জিজ্ঞাসা করেন সোমবাবু। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে রুমা। বলি, কানের মাথা খেয়েছো নাকি? আমি কখন বললাম মেয়ে সিগারেট খেতে ধরেছে বা সিগারেট খাচ্ছে? উফ, বাঁচলাম। যা ভয় পাইয়ে দিয়েছিলে না তুমি। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি জীবনে কখনো একটাও সিগারেট খাইনি, সেখানে আমার মেয়ে সিগারেট খাবে? চাপকে পিঠের ছাল তুলে ফেলবো না? নিজের ডান হাত দিয়ে দুমদুম করে কপাল চাপড়ায় রুমা। হা ভগবান, আমাকে সংসার থেকে তুলে নাও তুমি প্রভু। ওদিকে মেয়ে এখন জানা নেই চেনা নেই অপরিচিত লোকের মোটরসাইকেলে চেপে ঘুরছে, তার কোমর জড়িয়ে বসে আছে, প্রেম করছে, আর এদিকে তার বাপ সিগারেট খাওয়া নিয়ে পড়ে আছে। মেয়ে যে প্রেমিক জুটিয়েছে তার কোনো চিন্তা নেই। তুমি মেয়ের বাপ হয়েছ? নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না রুমা। গালাগালিটা ছুড়ে দিয়ে শোবার ঘরে গিয়ে দুম করে দরজা বন্ধ করে। সোমবাবু বসে বসে ভাবেন, আবার কি বেফাস বললাম রে বাবা। এই মহিলার রাগ মাথায় চড়েই থাকে। একে বোঝা শিবের বাবার অসাধ্য। এ নিশ্চয়ই একদিন হাই প্রেশারেই মারা যাবে। লেডি দুর্বাসা। 6টার দিকে অর্ণা ফেরে, দেখে ড্রয়িং রুমের সোফায় বাবা মা দুজনে বসে বসে চা খাচ্ছে। চুপচাপ নিজের ঘরের দিকে চলে যেতে চায় সে। অর্ণা, আজ তোর কলেজ থেকে আসতে এত দেরি হলো যে? মা, রুমা নরমভাবে জিজ্ঞাসা করে। আজ কলেজে অনার্সের স্পেশাল ক্লাস ছিল মা, তারপর সলিল স্যারের টিউশন ছিল, সব শেষ করেই আসছি। বাপিকে বলে গিয়েছিলাম তো। অর্ণা তার বাপির দিকে তাকায়। ও, তুই তাহলে কলেজে ছিলি? আমার কলিগ তো সুদেশনা মাসি আমাকে ফোনে বলল যে তোকে বিগ বাজার শপিং মলে একটা কালো লম্বা লোকের সঙ্গে আইসক্রিম খেতে দেখেছে। সুদেশনাকে আমি অবশ্য বলেছি ওটা আমাদের অর্ণা নয়, অর্ণা হতেই পারে না, অর্ণা কলেজে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, আমি কলেজেই ছিলাম। সুদেশনা মাসি ভুল দেখেছে, অন্য কাউকে আমি বলে ভেবে নিয়েছে। এখন ঘরে যাই মা, খুব টায়ার্ড লাগছে। বলেই এক ছুটে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে অর্ণা। দেখলে দেখলে তুমি, তোমার মেয়ে এখন মিথ্যা কথা বলতে শিখেছে। কি সুন্দর মিথ্যা বলে আমাদের বোকা বানালো। সব ওই লোফার ছেলেটার কারসাজি। একবার পাই বাছাকে হাতের মুঠোয়, তারপর দেখাচ্ছি মজা আমার মেয়ের সাথে প্রেম করা। নিজে নিজেই তড়পায় রুমা। মেয়ের এই দ্রুত গতিতে পলায়ন দেখে অতি শান্ত সোমবাবুও ভাবেন, না, ডাল মে কুছ কালা হ্যায়। ঘরে ঢুকে বিছানায় বসে পড়ে অর্ণা। ভয় বুক ঢিপ ঢিপ করে। তাহলে মা কি সব জেনে গেছে? কি হবে এবার? ওদিকে সারা রাত ভেবে নিজের কর্তব্য স্থির করে নিয়েছে রুমা। না, গোয়েন্দা হতে হবে তাকে। খুব সঙ্গোপনেই কেসটার তদন্ত করতে হবে। মেয়ের বাবাকে বিন্দু বিসর্গ জানানো চলবে না এ ব্যাপারে। এ বিষয়ে অর্ণাকে আর কোনো কথা জিজ্ঞাসাও করেনি সে। পরদিন স্কুলে টানা 15 দিনের ছুটির দরখাস্ত পাঠিয়ে দেয়।
কিন্তু প্রতিদিন যেমন খেয়ে দিয়ে স্কুলে যায়, সেরকম বাড়ি থেকে বেরিয়ে অর্ণার কলেজের উল্টো দিকের একটা রেস্টুরেন্টে গিয়ে খাবারের অর্ডার দিয়ে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর দেখে সেই কেলে কুৎসিত লোকটা তার মেয়েকে বাইকে চাপিয়ে একেবারে কলেজের গেটে নামিয়ে দিয়ে গেল। সারাদিন কলেজের বাস স্ট্যান্ডে কখনো বা চায়ের দোকানে কখনো বা গাছতলায় শাড়িটাকে ঘুমটার মতো মাথায় দিয়ে অর্ণার অপেক্ষা করে রুমা। হঠাৎ 3:30-এর দিকে দেখে আবার বাইক নিয়ে সেই লোকটার আবির্ভাব। সানগ্লাসটা খুলে পকেট থেকে ফোনটা বের করে বুলেটের উপরে বসে বাবু ফোন করছে। তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রছাত্রীদের পিছনে নিজেকে আড়াল করে সে একটু বাদই দেখে তার মেয়ে অর্ণা আহ্লাদি ভঙ্গিতে হাঁটতে হাঁটতে লোকটার কাছে এসে তার বুলেটে চেপে কোমর জড়িয়ে ধরে। আর তারপর সেদিনের মতো ধোয়া ছেড়ে রুমার চোখের সামনে থেকে হারিয়ে যায় অর্ণা। সারাদিনের ক্লান্তিতেও মনকষ্টে ভীষণ ভেঙে পড়ে সে। রাত্রে ঘুম আসতে চায় না, চোখের জলে বালিশ ভিজে যায়। কিন্তু পরদিন আবার নিজের স্ট্র্যাটেজি বদলে নেয় রুমা। অর্ণা তার একমাত্র মেয়ে, কিছুতেই মেয়েকে হারাতে পারবে না সে। যেভাবেই হোক মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনবে। তার অমন সুন্দরী দেবী প্রতিমার মতো মেয়ের পাশে ওই কালো জঘন্য লোকটাকে একদম মেনে নেবে না সে। পরদিন রাস্তায় বেরিয়ে সুদেষ্ণার বুক করে দেওয়া একটা প্রাইভেট গাড়িতে উঠে ঘাপটি মেরে বসে থাকে রুমা। সেখান থেকেই অর্ণাকে ফলো করে। দেখে অর্ণা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাসে উঠল, তারপর 2টো স্টপেজ পরেই হঠাৎ বাস থেকে নেমে পড়ল। মিনিট 5 রাস্তায় দাঁড়াবার পর হঠাৎ বুলেট নিয়ে সেই লোকটা এলো। রুমা দেখল লোকটা একটা টিফিন ক্যারিয়ার ও জলের বোতল ও 2টো আপেল অর্ণার ব্যাগে চালান করলো। এটা দেখেই মনটা খারাপ হয়ে গেল রুমার। আজ সকালে সে বাবা মেয়ে কারোর জন্যই টিফিন বানিয়ে দেয়নি। অন্ধ রাগে ফুঁসছিল। রান্নায় শুধু আলু সেদ্ধ ভাত করেছিল, সেটাই কোনো প্রশ্ন না করে নত মুখে বাবা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছে। এখন এই দৃশ্যটা দেখে মনটা একটু ভালো লাগলো কি তার। কিছুক্ষণ পর আবার তার গাড়িটা ফলো করলো সামনেরটার বুলেটটাকে। অর্ণাকে কলেজ গেটে ছেড়ে দিয়ে এগিয়ে গেল বাইকটা। গাড়ির ড্রাইভারকে সে বলল, ভাই সামনের ওই বুলেটটাকে ফলো করুন, ওই লোকটাকে আমার চাই, আজ ওর সাথে মোকাবেলা করতেই হবে। প্রায় 15 মিনিট চলার পর রাস্তার ধারে একটা পানের গুমটির পাশে বুলেটটা থামল। বাইক থেকে নেমে দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে একটা ধরিয়ে শুকটান দিচ্ছিল লোকটা। হঠাৎ গাড়ি থেকে নেমে সোজা গিয়ে ছেলেটার জামার কলার ধরে ধাক্কা দেয় রুমা। কি ভেবেছিস কি আমার মেয়ের সাথে প্রেম করবি, তাকে বাইকে চাপিয়ে কলেজে ছাড়তে যাবি, তাকে নিয়ে ঘুরে বেড়াবি? এত সহজ? অর্ণা আমার একমাত্র মেয়ে, এত সহজে তাকে তুই পেয়ে যাবি? অর্ণার কি বাপ মা কেউ নেই? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। মাসিমা, মাসিমা, কি 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 করছেন কি? বিস্ময়ে তোতলাতে থাকে ছেলেটা। দোকানে উপস্থিত সবাই, রাস্তার লোক সব মজা দেখছে। আবার চিৎকার করে রুমা, কে রে তুই লোফার? দেখেছিস নিজেকে আয়নায়? আমার অমন সুন্দর মা সরস্বতীর মতো মেয়েটা, আর তুই কালো কুৎসিত ধেড়ে একটা লোক। আমার বাচ্চা মেয়েটার মাথা চিবিয়ে খাওয়া। কতদিন চলছে এই প্রেমের অভিনয়? আমার মেধাবী মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের সম্পত্তি হাতানোর চেষ্টা। মাসিমা থামুন, থামুন প্লিজ, লোকে দেখছে। মাসিমা? কে তোর মাসিমা রে? আমি কেন তোর মাসিমা হতে যাব? তোকে আমি পুলিশে দেব। চল চল থানায় চল। তোর মতো রোড সাইড রোমিওকে শায়েস্তা করা উচিত। থানাতে পুলিশের হাতে 2-4টে ডান্ডা খেলে একদম ঠান্ডা হয়ে যাবি। রাস্তায় উপস্থিত উৎসাহী জনতা সবাই তখন হাত গুটিয়ে ছেলেটির দিকে এগিয়ে আসছে। কি কি হয়েছে মাসিমা? আপনার মেয়েকে বিরক্ত করছে এই ছেলেটা? ও পুলিশের নয়, জনতার গণধোলাই খেলেই ঠিক হয়ে যাবে এসব রোড সাইড রোমিও। চকিতেই পুরো পরিস্থিতিটা বুঝে নেয় ছেলেটা। রুমার দিকে কড়া চোখে তাকিয়ে ঠান্ডা কাটা কাটা গলায় বলে, আমার নাম
সমরিক রায়চৌধুরী। যান গিয়ে লোকাল থানায় আমার নামে কমপ্লেন করুন ম্যাডাম। এখন আমি আসি, আশা করি পুলিশ স্টেশনে আবার আমাদের দেখা হবে। বলে এই বুলেটে চেপে চম্পট দেয় ছেলেটা। রাগে গজগজ করতে করতে বাড়ি ফেরে রুমা। তারপরের দিনগুলোতে মেয়েকে আবার ফলো করে সে, কিন্তু না, সেই কেলে লোকটাকে আর অর্ণার ধারে কাছে দেখা যায়নি। যেন হাওয়ায় মিলিয়ে গেছে লোকটা। মনে মনে ভীষণ উৎফুল্ল হয় সে। যাক, মিশন সাকসেসফুল। বাছাধন যা ভয় পেয়েছে, মনে মনে নিজের সাহসের প্রশংসা করে রুমা। কিন্তু এদিকে আবার অন্য এক সমস্যা হয়েছে। ভীষণ চুপচাপ হয়ে গেছে অর্ণা। হাসে না, তাদের কারোর সঙ্গে বাড়তি কোনো কথা বলে না। যেটুকু সময় থাকে নিজের রুমের মধ্যেই থাকে। সোমবাবু বারবার জিজ্ঞাসা করেছেন মেয়েকে, কিন্তু সে মুখ খোলেনি। রুমাও কোমল স্বরে মেয়েকে বলেছেন, বুঝিয়েছেন, তোমার এখন ক্যারিয়ার গড়ার সময় অর্ণা। সামনেই অনার্সের ফাইনাল সেমিস্টার। পড়াশোনার প্রতি মন দাও, বাইরের বাজে বিষয় একদম জড়িও না। এই বয়সটা ভীষণ খারাপ। প্রেমে পড়ে অনেক মেয়ে নিজেদের ক্যারিয়ার নষ্ট করেছে। আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে কত ভালো ভালো ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসবে। অর্ণা চুপচাপ শুনে গেছে, কোনো প্রত্যুত্তর করেনি। সোমবাবু বারবার জিজ্ঞেস করেছেন, ছেলেটা কে মা? তার সাথে তোর কি সম্পর্ক? ভালোবাসিস তাকে? তোর বাপিকে বল সব কিছু, বাপি সব কিছু ঠিক করে দেবে। বল মা, ছেলেটা কে? কিন্তু অভিমানে অর্ণা মুখ খোলেনি। পুরো মৌনব্রত ধারণ করেছে সে। তাই মেয়েকে নিয়ে আবার ভীষণ চিন্তিত রুমা ও সোমশুভ্র বাবু দুজনেই। তাদের মেয়েটা অতিমাত্রায় অভিমানী ও আবেগপ্রবণ। যদি কিছু করে বসে তাতেই ভয় পেয়ে গেছে দুজনে। এখন বাড়িটাকে ভীষণ নিষ্প্রাণ লাগে তাদের। অর্ণা কলের পুতুলের মতো বাড়িতে চলাফেরা, খাওয়া দাওয়া করে, কলেজে যায় আসে, অবসরে অঙ্ক বইয়ের পাতায় ও খাতায় মুখ গুজে পড়ে থাকে। স্কুলের সহকর্মীরা আবার রুমাকে পরামর্শ দেয়, ছেলেটাকে খুঁজে বার করো রুমাদি, তার সাথে আর একবার কথা বলো। দেখো, মেয়ের জন্য বাবা মাকে অনেক কিছু করতে হয়। দরকার হলে ছেলেটাকে তোমাদের বাড়িতে ডাকো, তাতে যদি অর্ণার মন গলে তোমাদের সাথে আবার স্বাভাবিক কথা বলো। কলিগদের কথা শুনে চিন্তায় পড়ে যায় রুমা। আবার গোয়েন্দাগিরি করতে বলছিস তোরা? মেয়ের প্রেমিককে খোঁজার জন্য মায়ের গোয়েন্দাগিরি? কিন্তু খুঁজে পাবো কিভাবে? শুধু তোর নামটা জানি, সমরিক রায়চৌধুরী। এই একটা নাম ধরে খোঁজা যায়? তোরাই বল। আহা রুমাদি, রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবে কেন? তোমার মেয়ের ফোনটা খোঁজো, তাতেই সব ডিটেলস পেয়ে যাবে। তুলিকা বলে, যা বলেছিস, তবে আর একবার বাছাধনকে পাই, এবারে তাকে পুলিশে দেব। আমার মেয়েকে কানে বিষ ঢেলে ঢেলে ওর মাথাটা চিবিয়ে খেয়েছে। মেয়ে এখন তার বাবা মার সঙ্গে কথাও বলে না, জানিস তোরা? আমার অর্ণা মা। চোখটা ছলছল করে ওঠে রুমার। স্কুল থেকে বাড়িতে ফিরেই ভূত দেখার মতো চমকে ওঠে রুমা। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সেই মূর্তিমান কেলে কুৎসিত ধেড়ে লোকটা, আর তার পাশে একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা, আর বাপের পিছনে দাঁড়িয়ে অর্ণা আহ্লাদী ভঙ্গিতে লোকটার দিকে তাকিয়ে হাসছে। আবার সবাই চা বিস্কুট খাচ্ছিল। নিশ্চয়ই অর্ণা বানিয়ে দিয়েছে। তাকে দেখেই সোমবাবু হৈ হৈ করে ওঠেন। এই যে এসেছেন মেয়ের মা, আমার ধর্মপত্নী শ্রীমতী রুমা দেবী। এই যে তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। সোমবাবুর কথায় গাটা রাগে রিরি করলেও একটা আলগা হাসি মুখে এনে এগিয়ে আসে সে। ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে। সামনে সোফায় বসা ভদ্রলোক সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, নমস্কার, আমি তুষার রায়চৌধুরী। ইনি আমার স্ত্রী সুনন্দা, আর আমার একমাত্র ছেলে সমরিক রায়চৌধুরী, আপনাদের এখানকার থানার ওসি। আলতো হেসে সমরিক বলে, ম্যাডামের সাথে আমার আগেই আলাপ পরিচয় হয়েছে। তা ম্যাডাম, থানায় কমপ্লেন করতে গেলেন না যে? আমি তো আপনার জন্য অনেক দিন থানাতেই অপেক্ষা করলাম।
শেষে থাকতে না পেরে সোজা বাড়িতে রেড করতে চলে এলাম। এই ছেলেটা পুলিশ শুনেই মাথাটা ঘুরে যায় রুমার। শেষে পুলিশ? রাগে অসহায়তায় মুখটা থমথম করছে তার। হায় ঈশ্বর, বাচ্চা অর্ণার এই ধেড়ে পুলিশটাকে পছন্দ? থানার ওসি অর্ণার প্রেমিক? কি হাড়পিত্তি জ্বালানো কথাবার্তা! আমি ওর মায়ের মতো কেমন অভদ্রভাবে ঠেস দিয়ে কথা বলছে দেখো। ভদ্রমহিলাকে মান সম্মান দিতেও জানে না। অর্ণা এখনও লাজুকভাবেই হাসছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রেশারটা চটচড় করে উপরের দিকে উঠতে থাকে রুমার। মনে মনে নিজেই বিড়বিড় করে। কথায় বলে, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। হে ভগবান, আমরা স্বামী স্ত্রী দুজন ছাপোষা শিক্ষক মানুষ। আমাদের মেয়েও ভবিষ্যতে শিক্ষকতার লাইনেই যাবে, আর মেয়ে এখন পুলিশ বয়ফ্রেন্ড জুটিয়েছে। আমাদের হবু জামাই চোর ছ্যাচ্ছর পেটানো পুলিশ অফিসার। কোথায় ভেবেছিলাম শান্ত ভদ্র উচ্চশিক্ষিত প্রফেসর জামাই করব, আর এখন এই ধ্যাতর ছেলেটা এসে সোফায় এমনভাবে জাঁকিয়ে বসেছে যে একে তাড়ানো ভীষণ দায় হবে। উল্টো দিকে সোফায় বসে সোমবাবু ভাবেন, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। শাশুড়ি জামাইয়ের জমবে ভালো। ছেলেটাকে তো আমার ভীষণ পছন্দ। আবার হেসে তুষারবাবু বলেন, আমার ছেলের আর আমাদের অর্ণামাকে ভীষণ পছন্দ। অর্ণামাও রিককে খুব পছন্দ করে। মাঝে মাঝেই তো রিকের সঙ্গে আমাদের কোয়ার্টারে আসে। তাই বুঝলেন কি না, ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ করে, তাই আমরা ভাবলাম যে আমরা বড়রা একটু আলাপ পরিচয়টা সেরেই রাখি। তাই আপনাদের বাড়িতে এলাম। আহ বাবা, ফালতু ঘুরিয়ে কথা বলে কেসটা জটিল করে তুলছো কেন? টু দ্য পয়েন্টে কথা বলো। তারপর রুমার চোখে চোখ রেখে বলে, শুনুন ম্যাডাম, আমি অর্ণাকে ভালোবাসি, ওকে বিয়ে করব, এই কথাটা জানাতে এসেছি। বিয়ে করবে মানে? কতদিন চেনো তুমি অর্ণাকে, আর কিভাবে চেনো? বিয়ে করব বললেই বিয়ে দেব নাকি আমার মেয়েকে? হাঁপাতে হাঁপাতে বলে রুমা। এই ছেলের এমন কাঠখোট্টা কথা শুনেই মাথাটা ঘুরতে আরম্ভ করেছে তার। শুনুন মাসিমা, ওহো সরি সরি, শুনুন ম্যাডাম, তাহলে কেসটা আপনাকে প্রথম থেকেই খুলে বলি। আজ থেকে 1 বছর আগে অর্ণার সঙ্গে আমার প্রথম পরিচয়। কলেজে ওদের এক বান্ধবীকে কিছু বকাটে ছেলে উত্ত্যক্ত করছিল। অর্ণা ও তার বান্ধবী প্রতিবাদ করে থানায় আসে রিপোর্ট লেখাতে। ছেলেগুলোকে থানায় এনে ধমকাধমকি করে আমি ছেড়েই দিই। কেসটি সাময়িকভাবে মিটেই যায়। পরে ওই ছেলেগুলোর কথা মতো বাইরের অন্য কতগুলো বখাটে গুন্ডা প্রকৃতির ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য অর্ণার পিছু নিয়েছিল। ওকে বাস স্ট্যান্ডে উত্ত্যক্ত করত, ওর সঙ্গে অসভ্যতা করত। ভয় পেয়ে অর্ণা তখন আমার সঙ্গে আবার যোগাযোগ করে। আমি ছেলেগুলোকে থানায় তুলে এনে তাদের অতিথি সৎকার করি। আর তারপর থেকে আমি অর্ণার কলেজে যাওয়া আসা, বাইরে টিউশন, সব সময়ের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করি। আমার পার্সোনাল নম্বর আমি ওকে দিয়েছি, তাই প্রতিদিন ওর কাছে খোঁজ নিতাম কেউ বিরক্ত করছে কিনা। এভাবেই আমাদের প্রেমটা শুরু হয়। বিস্মিত রুমা বলে, এসব কথা কই আমাদের বলেনি তো অর্ণা? আমার মেয়ের পিছনে গুন্ডা বদমাস ছেলেরা পড়েছিল। কি বিপদ হতো আমার মেয়েটার! হে ভগবান! সমরিক বলে, আপনি তো ভীষণ হাইপার ম্যাডাম, হাই প্রেশারের রোগী। এসব জানলে তো চিৎকার চেঁচামেচি করে অর্ণার কলেজে যাওয়াটা আগেই বন্ধ করতেন। তখন অর্ণার কলেজে 3য় সেমিস্টারের পরীক্ষা চলছে। কলেজে টিউশন বন্ধ করে দিলে ও পড়তো কিভাবে? আর মেসোমশাই তো অঙ্কের সমাধানের বাইরের জগৎটাকে চেনেই না, বাস্তব সমস্যার ধারপাশ দিয়েও যান না। বাড়িতে আপনি মনের সুখেই দুজন নিরীহ বাবা মেয়ের উপর মাস্টারি চালান। অর্ণা তো আপনার দাপটে ভয় জড়ো হয়ে থাকে, তাই অর্ণার দায়িত্ব আমাকেই নিতে হলো। সমরিকের কথা শুনে দুজন স্বামী স্ত্রী পরস্পরের মুখ চাওয়াচাই করে। মনে মনে ভাবে, বাবা মায়ের সম্পর্কে সুন্দর তথ্যগুলি তাদের মেয়েই এই পুলিশটাকে সরবরাহ করেছে। তারপর গলাটা একটু পরিষ্কার করে সমরিক বলে, তারপর থেকে 1 বছর ধরে আমি অর্ণাকে প্রোটেকশন দিচ্ছি। আর এখনকার কেসটা হলো ম্যাডাম,
আপনার গোয়েন্দাগিরির চক্করে আমাদের দুজনেরই জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমি তো জানতাম না আপনি অর্ণার মা, আর অর্ণাকে আপনি ফলো করছেন। তাই বেশ কিছুদিন ধরেই এখানে ওখানে আপনি আমার চোখে পড়েছিলেন। শেষে আমাকেই কিনা রাস্তায় কলার ধরে আপনার মেয়েকে হাতানোর আর আপনাদের সম্পত্তি হাতানোর ষড়যন্ত্রী সাজিয়ে দিলেন। সত্যিই আপনি ধন্য ম্যাডাম, বলেই খ্যাক খ্যাক করে হাসতে থাকে সমরিক। তুষারবাবু বলেন, সত্যি বেয়ান, আপনার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। রিকের কাছে কথাগুলো শুনে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হওয়ার উপক্রম। মেয়ের পিছনে মায়ের গোয়েন্দাগিরি, তার প্রেমিককে পাকড়াও, প্রেমিককে কলার ধরে শাসিয়ে পুলিশে দেওয়ার হুমকি, পুরো হিট সিনেমার প্লট। তা বলে আমার এমন সুন্দর পুলিশ ছেলেটাকে আপনার রাস্তার ফালতু প্রেমিক বদমাস ছেলে বলে কেন মনে হলো বেয়ান? সুনন্দা দেবী হাসতে হাসতে বলেন, এক মিনিট, আপনারা তখন থেকে আমাকে বেয়ান বেয়ান করছেন কেন বলুন তো? রুমা, ইনারা সমরিকের সঙ্গে অর্ণার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মেয়ের মুখের সব শুনে আমি ওনাদের প্রস্তাবে হ্যাঁ করে দিয়েছি। আর তুমি যে বলছিলে মেয়ে কেলে কুৎসিত একটা ধেড়ে লোকের বাইকে চেপে ঘুরছে, কই সমরিক তো কি ভালো। স্ত্রীর বড় বড় লাল চোখের দিকে তাকিয়ে ভয় কথাটা শেষ করে না সোমশুভ্রবাবু। মনে মনে ভাবেন, এই রে, আবার মুখ ফসকে কিছু ভুলভাল বলে ফেলেছি, কি হবে এবার? এই কথাটা শুনে মুখটা গম্ভীর থমথমে হয়ে গেছে সমরিকের। পুলিশি গলায় জিজ্ঞাসা করে, কি বললেন? আমি কেলে কুৎসিত ধেড়ে লোক? সরি ম্যাডাম, আপনার চশমার পাওয়ারটা ঠিকঠাক আছে তো? না হলে একবার চোখের ডাক্তার দেখিয়ে নেবেন। একে টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম পার্সন বলে। অন্তত আপনার মেয়ে 100 বার এই কথাটা আমার কানে কানে বলেছে। লজ্জায় লাল হয়ে ওঠে অর্ণা। আচ্ছা নির্লজ্জ তো রিক, তাদের পার্সোনাল কথাগুলো কেমন করে মাকে বুক ফুলিয়ে বলছে। রিকের দিকে বড় বড় চোখ পাকিয়ে তাকে ধমকায় অর্ণা। সোমশুভ্রবাবু অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে ভাবেন, তার মেয়েটা কবে এত বড় হলো? রিক তখনও তড়পাচ্ছে, আমরা সাহেব নই, ভারতীয়, আর বেশিরভাগ ভারতীয়র গায়ের রং শ্যামলা, আর আমি ধেড়ে লোক। অর্ণার এখন 21 বছর চলছে, আর আমি 27, ওর চেয়ে 6 বছরের বড়। এটা কোনো বেশি বয়স হলো? অনেক স্বামী স্ত্রীর মধ্যে এরকম বয়সের পার্থক্য থাকে। শুনুন ম্যাডাম, অর্ণার অনার্সের ফাইনাল পরীক্ষাটা হলেই ওকে আমি বিয়ে করে নেব। আপনার গোয়েন্দাগিরির চক্করে বেচারা অর্ণা দিন দিন শুকিয়ে যাচ্ছে, হাসতে ভুলে গেছে। ওকে আমি এবার আমার নিজের কাছে নিয়ে যাব, আপনারা প্রস্তুত হন। এবার মনটা ভীষণ খারাপ হয়ে যায় সোমশুভ্রবাবুর। বলছি কি রিক বাবা, মেয়েটা আমার এখন ছোট আছে, আগে এমএসসিটা কমপ্লিট করুক, তারপর বিয়ে দেব। রিকের হুঙ্কারে মুখটা ছোট হয়ে গিয়েছিল রুমার। সোমশুভ্রবাবুর কথায় বুকে বল পায়। হ্যাঁ, আমার মেয়ের আমি এখন বিয়ে দেব না, আগে এমএসসিটা কমপ্লিট করুক, তারপর ভেবে দেখা যাবে। ও পড়াশোনায় ভীষণ মেধাবী মেয়ে, ওর পড়াশোনাটা ক্যারিয়ারটা নষ্ট হোক তা আমরা চাই না। রুমা বলে ওঠে। অর্ণার মুখের দিকে তাকিয়ে সমরিক দেখে সেখানে গভীর কালো মেঘ জমেছে। অর্ণার মনটা খোলা বইয়ের পাতার মতো পড়ে নেয় সে। দৃঢ় গলায় সমরিক বলে, অর্ণার জন্য 2 বছর অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। ওর অনার্সের পরীক্ষাটা হয়ে গেলেই আমি ওকে রেজিস্ট্রি করে নেব। তারপর ওর পড়াশোনা ক্যারিয়ার তৈরি পুরো দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি আপনাদের, অর্ণাকে আমি খুব ভালো রাখবো, খুশি রাখবো, আর ওর পড়াশোনার প্রতি যত্ন নেব। কিন্তু মেয়েটাকে ছেড়ে আমরা থাকবো কিভাবে? কাঁদো কাঁদো শোনায় রুমার গলা। এবার হেসে ফেলে সমরিক, নরম গলায় বলে, নো প্রবলেম ম্যাডাম, আমি তাহলে ঘর জামাই থেকে যাব। কি বলো অর্ণা? বলেই আবার হো হো করে হেসে ওঠে সমরিক। আবার রাগে গাটা রিরি করে ওঠে রুমার। এই নির্লজ্জ পুলিশটা ঘর জামাই হবে? তাহলে তার প্রেশার আরও চড়চড় করে বাড়বে। কি গা জ্বালানো কাটা কাটা কথাবার্তা, যেন সবাইকে সবসময় পুলিশি জেরাই করছে, সবসময় হুকুম করে কথাবার্তা।
হঠাৎ সুনন্দা দেবী কথা বলে ওঠেন। আমরা সবাই কথা বলছি আর অর্ণামা চুপ করে আছে। রিক, পুলিশে চাকরি করে করে তোর কথাবার্তাগুলো পুলিশের জেরার মতোই হয়ে গেছে। বিয়ে এরকম নয় বাবা, যাকে বিয়ে করবে তার মতামতটা ভীষণ দামি। অর্ণামা, আমার পাশে এসে বসো, বলো তোমার মতামতটা কি? অনার্সের পরীক্ষার পর বিয়ে করবে, নাকি তোমার জন্য আমার ছেলেটা আরও বছর 2 অপেক্ষা করবে? মাসিমার কথা শুনে বাবার দিকে তাকায় অর্ণা। দেখে বাবা যেন বলছে, আমাদের ছেড়ে যাস না মা। আবার সমরিকের দিকে তাকায়, তার চোখ যেন বলছে, আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব। এদের দুজনের মাঝে ভীষণ বিপদে পড়ে সে। এই মুহূর্তে দুজনকেই সে ভীষণ ভালোবাসে। তুষারবাবু বলেন, অর্ণামা, তুমি যা বলবে তাই হবে। তোমার মতামতটা ভীষণ গুরুত্বপূর্ণ মা। কিছুক্ষণ ভেবেই নতমুখে সে বলে, তোমাদের ছেড়ে বেশি দূর তো যাব না বাপি। এই তো থানার সামনে পুলিশ কোয়ার্টার, সেখানেই থাকবো। আর প্রতিদিন এসে তোমাদের সঙ্গে দেখা করে যাব। তোমাদের ছেড়ে আমিও তো থাকতে পারবো না। সোমশুভ্র ও রুমা দুজনেই ভাবে, অর্ণাজ কত বড় হয়ে গেছে, কি সুন্দরভাবে নিজের মতামত প্রকাশ করে দিল সে। বাবা মায়ের এতদিনের ভালোবাসার থেকে ছেলেটা 1 বছরের ভালোবাসা বড় হলো তার কাছে। ওনাদের কষ্টটা অনুধাবন করে সমরিক নরম গলায় বলে, চিন্তা করবেন না ম্যাডাম, আমি মাঝে মাঝেই ঘর জামাই হয়ে যাব। নিমরাজি হয়ে পুরো বিষয়টা মেনে নেয় রুমা। কিন্তু পুলিশ জামাই, মনের মধ্যে কাঁটাটা বিদ্ধেই থাকে। তবু বেশি কিছু বলার নেই আর করারও নেই। তার মেয়ের পছন্দ। পাত্রপাত্রী দুজনের ইচ্ছা মতো অনার্সের পরীক্ষার পরে রিকের সঙ্গে বিয়ে হয়ে যায় অর্ণার। বিয়ের দিন রুমার সব সহকর্মীরা দল বেঁধে এসেছিল। বিয়ের আসরে সবাই রিককে দেখে বলে, কই রুমাদি, তুমি যে বলতে অর্ণার প্রেমিক কেলে কুৎসিত একটা ধেড়ে লোক, কই রিক তো তা নয়। গায়ের রংটাই যা একটু চাপা, কিন্তু কি লম্বা আর পেটানো শরীর। আর দেখো অর্ণার সঙ্গে কি দারুণ মানিয়েছে। আমাদের অর্ণা তো লাজুক চোখে রিককেই দেখে যাচ্ছে। যাই বল রুমা, পুলিশ জামাই থাকা ভীষণ কাজের, যে কোনো সমস্যায় কাজে আসবে। চল তো একটু ভালোভাবে রিকের সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দিবি। এদের কথা শুনে গা পিত্তি জ্বলে ওঠে রুমার। সবই বেহায়া অর্ণাটার জন্যই হলো। পুলিশ জামাই, এর উপরে জীবনে মাস্টারি চালানোও যাবে না। উল্টে যা নির্লজ্জ ছেলে, তার উপরেই পুলিশি চোটপাট, শাসন জেরা চালাবে। আবার মনে পড়ে, বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36। বছর 2 পর অর্ণার এমএসসি ফাইনাল ইয়ারের পরীক্ষা। সে সারাদিন অঙ্কের জটিল জটিল সমস্যার সমাধানে ব্যস্ত। সমরিক 15 দিন ছুটি নিয়ে আপাতত ঘর জামাই আছে। এখন বাড়িটাকে সবসময় থানা থানা বলেই মনে হয় রুমার। মাঝে মাঝেই পুলিশি হুঙ্কার ছাড়ছে রিক, একদম পড়ার টেবিল থেকে উঠবে না অর্ণা, ঠিকঠাকভাবে পরীক্ষার প্রস্তুতি নাও, বাকিটা আমি দেখছি। আবার কখনো, দুধের গ্লাসটা খালি করো বেবি, না হলে শরীরে শক্তি পাবে না তো। রুমার রান্নাঘর এখন রিকের দখলে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে হেরে গলায় গান গাইতে গাইতে বউয়ের জন্য জলখাবার বানাচ্ছে সে। সোমশুভ্র বাবুর কাছে নিচু গলায় রুমা বলে, দেখেছ আমার রান্নাঘরের 12টা বাজালো ছেলেটা। সব মশলার ডিবেগুলো খুলে রেখে দিয়েছে, সব কিছু জিনিসে ডিমের ছোঁয়া লাগিয়ে দিল। আবার বউয়ের জন্য রান্না করা হচ্ছে, বেশি বেশি প্রেম, সব আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। যাও তুমি বারণ করো, আমার কোনো কথাই তো শোনো না, তোমার আদরের জামাই। রুমা, তুমি শুধু শুধুই রিকের দোষ দেখো, একবার ভালোভাবে বিচার করো। দেখো কত ভালো ছেলেটা, অর্ণা মাকে আমার ভালোবেসে আগলে রেখেছে। রুমা এটা খুব ভালোই বোঝে। শিক্ষিকার নজর, সহজে ভুল করে না। অর্ণার আহ্লাদি মুখটার দিকে তাকিয়ে মনটা ভরে যায়। মনে মনে তো এটাই চেয়েছিল সে, একজন সৎ, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, ভদ্র ছেলের হাতে নিজের কলিজার টুকরো মেয়েকে সম্প্রদান করতে। মনে মনে সব বোঝে সে, কিন্তু মুখে স্বীকার করতে চায় না।
অর্ণার রুম থেকে তখন ভেসে আসছে রিকের হেরে গলার গানের শব্দ। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, তুমি জানো না। সাথে অর্ণার খিলখিল হাসির শব্দ শোনা যায়। তৃপ্তি ভরে সোমবাবু বলেন, আমার অর্ণামাকে এত হাসি খুশি দেখে আমি আজ পরিতৃপ্ত রুমা। রিক আমার দেবদূত, বেঁচে থাক দুজনের এই ভালোবাসা। মৃদুস্বরে রুমা বলে, হ্যাঁ সবই ঠিকই আছে, রিকের সব ভালো, তবে ছেলেটা বড়ই নির্লজ্জ, শাশুড়িকে একদম মানে না। ওদিকে তখন হেরে গলায় আরও জোরালো হয়েছে, তুমি জানো না ঢেকে রেখেছি তোমারও নাম রঙিন ছায়ার আচ্ছাদনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।